রাজনৈতিক একটা অধঃপতন তৈরি হয়েছে। এই অধঃপতনটা মোটেই কাম্য নয়। এটা শুধুমাত্র বাংলায় না, গোটা ভারতবর্ষেই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মানুষে যেরকম সাধারণ মানুষের মধ্যে যেরকম আস্তে আস্তে রাজনৈতিক ঝামেলা ঝঞ্ঝাট এটা বৃদ্ধি পাচ্ছে, প্রতিটা পঞ্চায়েত ইলেকশনে যেরকম ঝামেলা বাজছে, সেরকমভাবে নেতা মন্ত্রীরাও এখন সেম কাজ করছে, যে একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করছে, মারামারি করছে। কিন্তু এই নেতা মন্ত্রীদের ভাবা উচিত যে তারা যে দলের বিরুদ্ধে এই গালিগালাজটা করছে, তারা কি সেই দলে ভবিষ্যতে যাবে না? তার কি কোনো গ্যারান্টি আছে? কারণ এটা তো আমরা দেখেছি কিছুদিন আগে যে বাবুল সুপ্রিয় মমতা ব্যানার্জির নামে চূড়ান্ত খারাপ কথা বলতো। আজকে বাবুল সুপ্রিয় দল চেঞ্জ করে হঠাৎ করে তৃণমূল হয়ে গেছে। আবার কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিল, তখন সে বলতো যে আমি কোনো দলের নই, আমি বিচারপতি, নিরপেক্ষ মানুষ। আজকে তিনি সম্পূর্ণ বিজেপি এবং বিজেপির বিরুদ্ধে তিনি কোনো কথাই বলেন না। তার বিজেপির যেটা খারাপ, সেই খারাপটা যখন দেখতে পায় যে শুভেন্দু অধিকারী কাগজের তলায় টাকা নিয়েছিল কীভাবে, সেটা আমরা গোটা বাংলা দেখেছি। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখতে পাইনি। তিনি বলেছিলেন কি না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে কাগজের মধ্যে কী ছিল সেটা আমরা জানি না। ফলে এটা বোঝাই যায় যে এই রাজনৈতিক দলগুলো আজকে যেখানে আছে, কালকে কোথায় থাকবে, পরশুদিন কোথায় থাকবে, এটা আমরা কেউ জানি না। ফলে এই গোটা রাজনৈতিক রাজনীতিটারই যে অধঃপতন হয়েছে সেটা আমাদের কাছে স্পষ্ট। ঘটনাটা কি, যে আমাদের বাংলাতে কি সংস্কৃতি ছিল? আমাদের এই বাংলায় জন্মেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি যখন কংগ্রেস ত্যাগ করে 1939 সালে তিনি কংগ্রেস ত্যাগ করেছিলেন, এবং কংগ্রেস ত্যাগ করার পর তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন, এবং ভবিষ্যতে তিনি 1941 সালে তিনি আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন। এই আজাদ হিন্দ বাহিনী যখন তৈরি করেন, এটা বোঝার প্রয়োজন আছে 1939 সালে তার কার সাথে ডিবেট ছিল। তার ডিবেট ছিল গান্ধীজির সাথে। তার ডিবেট ছিল কার সাথে? নেহেরুর সাথে। এই গান্ধী নেহেরু যে আসলে রাজনৈতিকভাবে প্রবল শত্রু নেতাজির, সেই প্রবল শত্রুর বিরুদ্ধে তিনি রাজনীতি করার পরেও যখন 1941 সালে তিনি আজাদ হিন্দ বাহিনী তৈরি করছেন, তখন আজাদ হিন্দ বাহিনীর একটি ব্রিগেডের নাম দিচ্ছেন গান্ধী ব্রিগেড, একটি ব্রিগেডের নাম দিচ্ছেন নেহেরু ব্রিগেড। ফলে একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত যে সম্মানের জায়গাটা, সেই সম্মানের জায়গাটা রাজনীতিতে কিন্তু দীর্ঘকাল ধরেই ছিল, কিন্তু সেটা আজকে কিন্তু ক্ষয়ে গেছে। এর কারণটা হচ্ছে মানুষগুলোর মধ্যে রাজনীতিটাই আসলে নেই। রাজনীতিটা কি? রাজনীতিটা হচ্ছে তার একটা আদর্শ থাকবে, সেই আদর্শের মাধ্যমে সে গোটা দেশেরকে উন্নত করার চেষ্টা করবে, দেশের মানুষের জীবনের মান উন্নয়ন করার চেষ্টা করবে। সেটা আজকে কোথায়? আজকে সত্যি কথা, একটা টিভিতে বসে যে সকল আলোচনা হয়, সেটা হচ্ছে এ ওটা বলেছে, ও ওটা বলেছে, এ ওখান থেকে এতটা টাকা মেরেছে, ও ওখান থেকে এতটা টাকা মেরেছে, এই নিয়ে আলোচনা হচ্ছে। বাস্তবে যে গোটা মানুষের কিভাবে জীবনের মান উন্নয়ন হবে, কিভাবে বেকারের কাজ হবে, কিভাবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে, এই নিয়ে গোটা টিভি প্যানেলে গদি মিডিয়ায় কোথাও কোনো আলোচনা কি হয়? এটা আজকের দিনে অ্যাবসলিউটলি নো করে দেওয়া হচ্ছে। আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলের, ইভেন যারা আজকে ভবিষ্যতে রাজনীতি করবে বলে স্বপ্ন দেখছে, তারাও কিন্তু এটা ভাবছে যে ভবিষ্যতে কি করে তারা কতটা টাকা কামাবে। এটাই আজকালকার দিনের রাজনীতি। আজকে আমরা দেখি একটা কাউন্সিলর, সে সোনার গয়না পরে ঘুরে বেড়াচ্ছে। আজকে দেখছি একটা মন্ত্রী, সে বড় বড় বোলেরো চড়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই আজকের কালচার। কিন্তু একটা টাইমে এটাও তো ছিল যে এই বাংলাতে যে কাউন্সিলর, ওই মন্ত্রী, এমএলএ, এরা খুব একটা পাকা বাড়ি বানাতে পারেনি, কিন্তু তাদের প্রচুর জনসমর্থন ছিল। আমাদের এই বাংলায় আমরা এটা দেখেছি। আমাদের এই বাংলায় দেখেছি, এই ভারতবর্ষে আমরা দেখেছি গান্ধীজির মতন মানুষকে, যেটা গোটা দেশের নেতা হওয়ার পরেও সে একটা কুড়ে ঘরে থেকেছে সারা জীবন। এটা আমরা দেখেছি এই দেশের এরকম তামাম প্রচুর বড় বড় নেতা, যারা বেসিক্যালি একেবারেই অনাড়ম্বর জীবন কাটিয়েছে। এটা ছিল রাজনীতি একটা সময়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কে কতটা টাকা ইনকাম করবে, কে কীভাবে কাউকে গালাগালেজ করবে, কীভাবে সে টিভিতে আরও মুখ দেখাবে, আরও পপুলার হওয়ার চেষ্টা করবে, টিভিতে দেখিয়ে প্রতিদিন টিভি শোতে, টক শোতে আসবে, সিনেমা আর্টিস্টদের মতন পপুলার হবে, এটাই তাদের স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন কিন্তু আসলে গোটা দেশকে, গোটা রাজ্যকে ভয়ানক রসাতলের দিকে নিয়ে যাচ্ছে। যদি আমরা এরকম দেখতাম যে বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখা হলো একটি হুগলি সেতুতে, এবং তারা একে অপরের বিরুদ্ধে বললো যে তোমরা বেকারের অমুক করেছো, তমুক করেছো, চলো এবার আমরা আলোচনা করি, বেকারের এটা করলে সুবিধা হবে, বেকারের ওটা করলে সুবিধা হবে, এরকম একটা কনস্ট্রাকটিভ আলোচনা হতো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি মনেই হয়ে থাকে যে মমতা ব্যানার্জি চাকরি চুরি করেছে, তাহলে কীভাবে চাকরি আসবে তার একটা মডেল সে রাখতো। বাবুল সুপ্রিয় যদি মনেই হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি নিয়ে ওর অমুক দুর্নীতি করেছে, তমুক কিছু করেছে, তাহলে বাবুল সুপ্রিয়রও উচিত ছিল একটা মডেল রাখার। কোনো মডেল এদের কাছে নেই। তারা এটা ভাবছেই না যে গোটা রাজ্যের, গোটা দেশের মানুষের কী করে জীবনের মান উন্নয়ন হয়, এটা এদের ভাবনাতেই নেই। এটা ভাবছে একমাত্র যে নিজের পার্টির হয়ে কী করে কথা বলবে এবং অন্য পার্টিকে কী করে গালিগালাজ করবো, দেশের মানুষের তার রসাতলে যাক, আমার কী করে অ্যাকাউন্ট বেশি ভরবে, আমার পার্টির অ্যাকাউন্ট কী করে ভরবে, যে করে হোক, গরিবের টাকা হোক, সরকারের টাকা হোক, সেই টাকাগুলোকে লুটে নিয়ে আমার অ্যাকাউন্টে কী করে ভরবো। এটাই হচ্ছে আজকালকার দিনের মডেল। গোটা দেশে বেকার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকার কী ভাবছে এটা নিয়ে? গোটা রাজ্যে আমরা তো জানি সরকারি হাসপাতালগুলোর কী অবস্থা, আমরা দেখেছি আরজিকর কাণ্ডের পরে। আজ গ্রামীণ সরকারি হাসপাতালের তো আরও খারাপ অবস্থা, কোথাও কোনো চিকিৎসা হয় না। গ্রামে আপনি যদি থাকেন, আপনি যদি উত্তরবঙ্গে থেকে থাকেন, আপনি যদি মালদায় থেকে থাকেন, মুর্শিদাবাদে থেকে থাকেন, সেখানে অবধি স্ট্রোকের পেশেন্টকে কলকাতাতে রেফার করে দেওয়া হচ্ছে। তাহলে সে কী করে বাঁচবে সেই পেশেন্টগুলো? কোনো রকম মডেল আছে? স্বাস্থ্যসাথী তো হয়েছে, স্বাস্থ্যসাথী বেসরকারি হাসপাতালগুলো কটা গ্রহণ করছে?
বেসরকারি যদি গ্রহণ করে তাদেরকে কীভাবে ট্রিট করা হচ্ছে, সেইগুলো আপনি কি আজকে আলোচনা করছেন? এটা নিয়ে কোনো আলোচনার বিষয়ই তো নয়। আজকে প্যানেলে যখন আমরা আলোচনা দেখি, টিভিতে যখন আলোচনা দেখি, তখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, যেটা আসলে আমার দাবি নয়, যেটা তোমার দাবি নয়, যেটা সাধারণ মানুষের দাবি নয়। আমরা আজকে সাধারণ মানুষরা যখন ভোট দিই, কাউন্সিলরকে ভোট দিচ্ছি, এমএলএকে ভোট দিচ্ছি, এমপিকে ভোট দিচ্ছি, সেই ভোটগুলো কিন্তু মূলত হয় সাধারণ মানুষের দাবির থেকে। মানুষরা ভোট দেয় এই কারণে যে আমি আমার নেতাকে চুজ করলাম, এ নিশ্চয়ই আমার কথাটা আমার সাংসদে গিয়ে বলবে, আমার জন্য সে কোনো কাজ করবে। কিন্তু তার কোনো প্ল্যান কিন্তু এই নেতাদের নেই। তাদের প্ল্যানটা কি? তাদের টাকাটা ভরা নিজের অ্যাকাউন্টে হোক, পার্টির অ্যাকাউন্টে হোক, যে করে হোক, এবং নিজেদের দলের যে সকল দোষী অপরাধী আছে তাদেরকে লুকাবো এবং অন্য দলের দোষী অপরাধীর দিকে আঙ্গুল তোলা। কিন্তু আজকে সত্যি কথা, যে বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লড়ছে, এই বাবুল সুপ্রিয় দুদিন আগে বিজেপিতে ছিল, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুদিন আগে কোথায় ছিল না, সে বিচারপতি ছিল। বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিল সেই সময় আসানসোল দাঙ্গা হয়েছে, আমরা জানি সিবগাতুল্লাহকে কীভাবে হত্যা করা হয়েছে। সেই সময় তার বাবা যদি না থাকতো, সেদিন আসানসোলে যে সাম্প্রদায়িক দাঙ্গাটা হতো, সিবগাতুল্লাহর বাবা ইমদাদুল রাশিদি, যিনি বেসিক্যালি সেই সময় ইমাম ছিলেন, তিনি যদি না থাকতেন, আসানসোলে যে সাম্প্রদায়িক দাঙ্গাটা হতো সেটার দায় কিন্তু গোটা এমপিকেই নিতে হতো। সাম্প্রদায়িক দাঙ্গা সেই সময় হয়েছিল কার এগেনস্টে হয়েছিল? মুসলমানের এগেনস্টে হয়েছিল। মুসলমানরা কিন্তু কোনো হিন্দুর গায়ে আক্রমণ করেনি সেই সময়। আসানসোলের দাঙ্গার সময় কিন্তু মুসলমানরা হিন্দুর গায়ে আক্রমণ করেনি। কারণটা কি? সিবগাতুল্লাহর বাবা ইমদাদুল রাশিদি তিনি কি করেছেন? তিনি জানাজার ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন যে কোনো হিন্দুর গায়ে যেন হাত না ওঠে, তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাবো। মানুষ থামানো গেছে। কিন্তু বাবুল সুপ্রিয় সেই সময় কি করেছে? মুসলমানদের এগেনস্টে প্রভোকেটিভ বক্তব্য রেখেছে সেই সময়। সেই বাবুল সুপ্রিয় আজকে তৃণমূল নেতা এবং অসাম্প্রদায়িক হয়ে গেছে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দুদিন আগে বিচারপতি হতো এবং বলতো আমি নিরপেক্ষ, আমি কারোর পক্ষে না, আমি আসলে সত্য ন্যায়ের পক্ষে, সে এখন চোখের মধ্যে কালো কাপড় বেঁধে নিজে কি বলছে যে আমি ভাই শুভেন্দু অধিকারীর কোনো দুর্নীতি দেখিনি, আমি যোগী আদিত্যনাথের বুলডোজারের মধ্যে কোনো ভুল দেখি না। এই তো তাদের স্টেটমেন্ট। ফলে আজকে যে দলে আছে, আজকে তুমি মারপিট করছো আরেকটা দলের লোকের সাথে, তুমি তার বিরুদ্ধে আজকে তুমি কথা বলছো, কালকে তুমি সেই দলে চলে যাবে না, তার গ্যারান্টি কী আছে? আজকে সত্যি আমাদের বাংলায় তো এই কালচারটা ছিল যে তোমার সাথে আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পর্কের বৈরিতা তৈরি করব না, এটাই তো কালচার ছিল বাংলাতে। আজকে কোথায় অধঃপতনে নেমেছে? আমার মনে হয় রাজনৈতিক দলের নেতাদের একটু সচেতন হওয়া উচিত এই ধরনের বাচ্চা মোড় থেকে। আসলে তোমাদের হওয়া উচিত যে একটা রাজনীতি, যে রাজনীতিটা সাধারণ মানুষের উন্নয়নের জন্য রাজনীতি, সাধারণ মানুষের প্রকৃত জীবনের মান উন্নয়নের জন্য রাজনীতি। সেই রাজনীতিটা হারিয়ে যাচ্ছে বলেই ভয়। সেই রাজনীতিটা যদি আবার ফিরে আসে তাহলে খুবই ভালো, কিন্তু সেটা ফিরে আসার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।